হ্যালো স্টুডেন্টস, তো আশা করি তোমরা সব কিছু দেখতে পাচ্ছ। তো আজকে থেকে আমরা বায়োমলিকুলস বা জৈব অণু চ্যাপ্টারটা শুরু করব। ক্লাস 11-এর তোমাদের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। ভালো করে ক্লাসটা দেখো। আজকের ক্লাসে আমরা প্রোটিন নিয়ে আলোচনা করব। তো জৈব অণু বলতে আমরা কি বুঝি? জৈব অণু বলতে আমরা বুঝি সেই কার্বনযুক্ত সেই সমস্ত যৌগ যা কোষ তৈরি করতে পারে, তাদেরকেই আমরা বলবো জৈব অণু। এবার দেখো, এটা তোমাদের অফিসিয়াল সিলেবাস, যেটা পশ্চিমবঙ্গ পর্ষদের তরফ থেকে এটা দেওয়া আছে। এখানে প্রথমে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ লিভিং সেল, তারপর বায়োমলিকুল, স্ট্রাকচার, ফাংশন, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এগুলো সম্বন্ধে দেওয়া আছে। তো সবার প্রথমে আমরা জৈব অণু কি বললাম, যে সজীব কলা থেকে কার্বনের যে সমস্ত যৌগ আমরা পাই এবং কোষ তা নিজেই তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলবো জৈব অণু। এবার একটা কোষের মধ্যে যে সকল রাসায়নিক পদার্থ থাকে তাদেরকে আমরা কি বলি? সেলুলার কেমিক্যাল পুল বা কোষীয় রাসায়নিক ভাণ্ডার। আশা করি এইটুকু বোঝা গেল। এবার দেখো, তোমরা যদি ভূত্বক আর মানবদেহের মধ্যে বিভিন্ন মৌলের কম্প্যারিজন করো, এটা এনসিইআরটি থেকে নেওয়া, তাহলে তোমরা দেখতে পাবে যে ভূত্বকে যে সমস্ত মৌল আছে আমাদের দেহ সেই সমস্ত উপাদানই আছে। শুধুমাত্র দেখো, কার্বন আর অক্সিজেন আমাদের দেহে ভূত্বকের তুলনায় অনেক বেশি কনসেন্ট্রেটেড পরিমাণে আছে, তাই না? তাই এই জিনিসটা দেখলে তাহলে আমরা কি বলতে পারি যে আমরা এই উপাদানগুলো মানবদেহে যে উপাদানগুলো আছে, মানে মৌলগুলো, সেগুলো ভূত্বক থেকেই আমরা পেয়েছি। কিভাবে পেয়েছি? উদ্ভিদ মাটি থেকে এই মৌলগুলোকে শোষণ করেছে এবং আমরা উদ্ভিদের থেকে এই উপাদানগুলো নেই যখন আমরা উদ্ভিদকে খাই। এবার এখানে একটা আমাদের এক্সপেরিমেন্ট সম্বন্ধে দেওয়া আছে, যে তুমি কিভাবে জৈব অণু নিষ্কাশন করবে বা চেক করবে। সবার প্রথমে তোমাকে একটা লিভিং টিস্যু নিতে হবে। এই দেখো, সেখানে তুমি লিভিং টিস্যু হিসেবে একটা পেশি নিয়ে নিলে, পেশি কলা নিলে, অথবা তুমি একটা উদ্ভিদ কলা নিলে এবং সেটাকে মর্টার পেস্টেলের সাহায্যে একদম কি করলে, দাঁড়াও এক সেকেন্ড একটু, আমি একটু চেঞ্জ করে নিই পেনটাকে। এই মর্টার আর পেস্টেলের সাহায্যে গ্রাইন্ড করলে, একদম দিয়ে পুরো একদমে তুমি গ্রাইন্ড করলে এবং তার মধ্যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড তুমি যুক্ত করলে। কেন ট্রাইক্লোরো অ্যাসিটিক যুক্ত করলে? এই ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এই আমাদের গ্রাইন্ড হওয়া কোষের কোষপ্রাচীর, উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর, কোষ পর্দা, প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র কোষ পর্দাকে ভেঙে দেয় এবং কোষের ভিতর যা কিছু আছে ম্যাটেরিয়াল, সেগুলোকে বের করে দেয়। ঠিক আছে? তুমি অন্য অ্যাসিডও ব্যবহার করতে পারো, বাট এনসিইআরটির বইয়ে এটা যেহেতু উল্লেখ করা আছে তাই আমরা এটা পড়ছি। এবার সেটাকে আমরা একটা বিকারের মধ্যে ফিল্টার পেপারের সাহায্যে ছেঁকে নিব। এই যে দেখো, আমরা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে দেখব যে যেগুলো ছোট ছোট ম্যাটেরিয়াল সেগুলো এই অ্যাসিডের মধ্যে চলে এসেছে, আর যেগুলো বড় বড় সেগুলো উপরেই থেকে গেছে। তাহলে এই ছোট ম্যাটেরিয়ালগুলোকে আমরা আরেকটা বিকারে নিলাম। এটাকে আমরা বলছি ফিল্ট্রেট বা অ্যাসিড সলিউবল পুল, কারণ অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হয়ে আছে। আর যেগুলো উপরে থাকলো সেগুলোকে আমরা অন্য একটা বিকারের মধ্যে নিলাম। এগুলোকে আমরা কি বলছি? রিটেনটেড বা অ্যাসিড ইনসলিউবল পুল। কেন বললাম? কারণ এরা রিটেনশন হয়ে গেছে কোথায়? ফিল্টার পেপারের মধ্যে, এবং এরা অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হলো না। তাহলে যেগুলো অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হলো সেগুলোকে তুমি যদি অ্যানালাইজ করো, দেখতে পাবে তুমি এখানে অ্যামিনো অ্যাসিড, সুগার, নিউক্লিওটাইড, ভিটামিন এগুলো পাচ্ছ। কেন পাচ্ছ? কারণ এগুলো আকারে ছোট। এ দেখো, এদেরকে আমরা বলবো বায়ো ম্যাক্রোমলিকুলস, মাইক্রোমলিকুলস। কেন? কারণ এদের ওজন 10,000 ডাল্টনের কম। কিন্তু যেগুলো রিটেনটেডের মধ্যে থাকলো সেগুলোর ওজন দেখো কত, 1,000 ডাল্টনের বেশি। এদেরকে আমরা কি বলবো? বায়ো ম্যাক্রোমলিকুল। তা বায়ো ম্যাক্রোমলিকুলের মধ্যে কি পড়ছে? প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড, নিউক্লিক অ্যাসিড। তবে একটা প্রশ্ন আছে, এই লিপিড কিন্তু বাস্তবে বায়ো ম্যাক্রোমলিকুল না। লিপিডের যে মলিকুলার ওয়েট সেটা হচ্ছে কত বলতো? এই যে তোমরা এখান থেকে এটা পড়ে নিবে, ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড যুক্ত মর্টার পেস্টেল দিয়ে কীভাবে চূর্ণ করা হলো। এই যে লিপিডের মলিকুলার ওয়েট দেখো 800 ডাল্টন, কিন্তু তারপরও তাকে আমরা বায়ো ম্যাক্রোমলিকুলের মধ্যে কেন ধরলাম? কারণ যখনই তুমি কোনো কলাকে চূর্ণ করবে, মানে ভাঙবে, ওই লিপিডগুলো পরস্পর যুক্ত হয়ে এরকম থলি তৈরি করে, ভেসিকল মানে কি, থলির মতো তৈরি করে, যা ওই ফিল্টার পেপার দিয়ে যেতে পারে না অ্যাসিড সলিউবল ফ্র্যাকশনের মধ্যে।
তার জন্য সেটা রিটেন্টের মধ্যে থেকে যায়। তার জন্য আমরা লিপিডকে কি কোনোভাবেই বায়ো ম্যাক্রোমলিকুল কিন্তু বলতে পারি না। কিন্তু যেহেতু সে এরকম থলির মতো ভেসিকেল তৈরি করে, তার জন্য লিপিডকে আমরা কি বলি, বায়ো ম্যাক্রো মানে বায়ো ম্যাক্রোমলিকুলের মধ্যে আমরা পাই, কিন্তু তাকে আমরা বাস্তবে কোনোভাবেই বলতে পারি না। তো পরীক্ষায় যদি আসে লিপিড কি বায়ো মাইক্রোমলিকুল না ম্যাক্রোমলিকুল, তাহলে কি বলবে, বায়ো মাইক্রোমলিকুল। নেক্সট, এবার তুমি যদি একটা কোষের মধ্যে বিভিন্ন উপাদান একটু লক্ষ্য করো, তার মধ্যে সবচেয়ে বেশি পাবে জল, তারপর প্রোটিন, তারপর নিউক্লিক অ্যাসিড, তারপর কার্বোহাইড্রেট, তারপর লিপিড, তারপর আয়নস, বিভিন্ন ধাতব আয়নস, এগুলো পাবে। এবার এগুলো মুখস্থ করতে যাবে না আবার। এবার তোমরা কিভাবে জৈব অণু পাবে সেটা তোমরা দেখলে এখানে, কিন্তু অজৈব যে আমাদের বিভিন্ন মৌলগুলো আছে সেগুলো কিভাবে পাবে? সবার প্রথমে তুমি লিভিং টিস্যু নিবে, সেটা উদ্ভিদ কলা হতে পারে বা প্রাণী কলা হতে পারে, সেটাকে তোমাকে ড্রাই করতে হবে, পুড়াতে হবে আগুনে। পোড়ালে কি হবে, জৈব যৌগগুলো কার্বন ডাইঅক্সাইড রূপে আর কোষের মধ্যে থাকা জল জলীয় বাষ্প রূপে বের হয়ে যাবে, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সেটাকে আমরা কি বলি, ছাই বা অ্যাশ। এই ছাইয়ের মধ্যে তুমি যদি অ্যানালাইজ করো, এই সমস্ত অজৈব উপাদানগুলো তুমি পাবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো তুমি পাবে। ঠিক আছে? এবার এই অজৈব উপাদানগুলোর মধ্যে দুটা ভাগ আছে, কিছুকে বলা হয় মেজর এলিমেন্ট আর কিছুকে বলা হয় মাইনর এলিমেন্ট। মেজর এলিমেন্ট যেগুলো দেহে বেশি পরিমাণে থাকে, যেমন সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম, আর যেগুলো খুব কম পরিমাণে থাকে তাদেরকে আমরা বলি কি, ট্রেস এলিমেন্ট। যেমন দেখো ম্যাঙ্গানিজ, তামা, আয়োডিন, জিঙ্ক, এগুলো হচ্ছে কি মাইনর এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট। এবার যা যা কিছু আমি এখানে বললাম তোমরা এই পেজে পেয়ে যাবে। এবার আরেকটা কিছু জিনিস আছে, প্রাইমারি ও সেকেন্ডারি মেটাবোলাইটস। আমাদের বিপাক ক্রিয়ার ফলে এই মেটাবোলাইটসগুলো তৈরি হয়। জানো বিপাক ক্রিয়া দুই ধরনের, অপচিতি বিপাক, উপচিতি বিপাক। উপচিতি বিপাকের মাধ্যমে আমাদের এই প্রাইমারি মেটাবোলাইটসগুলো তৈরি হয়। এবার এই প্রাইমারি মেটাবোলাইটস হচ্ছে সেই সমস্ত বিপাকজাত বস্তু যা সেই জীবের বেঁচে থাকার জন্য খুব প্রয়োজন, যেমন নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড, সুগার। এগুলো ছাড়া কি কোষ বেঁচে থাকতে পারবে? না, পারবে না। এগুলোকে আমরা কি বলবো, প্রাইমারি মেটাবোলাইটস। তাহলে গৌণ মেটাবোলাইটস কাদের বলবো, সরি, সেই সমস্ত বিপাকজাত বস্তুকে বলবো যারা উদ্ভিদ এবং কিছু এককোষী প্রাণী তৈরি করতে পারে, যেমন ছত্রাক তৈরি করতে পারে। সেগুলো তাদের বেঁচে থাকার জন্য খুব ইম্পর্টেন্ট না, বাট তাদেরকে বেনিফিট দেয়। যেমন দেখো এই ডাইটারপিন নিম গাছে পাওয়া যায়, তাকে নিম গাছে পতঙ্গের হাত থেকে রক্ষা করে। তেমনি যে ক্যারাটিনয়েড, এ কি ফুলের রং সৃষ্টি করে, যার ফলে ফুলের দিকে পতঙ্গরা আসে। এবার এই ক্যারাটিনয়েড না থাকলে কি ফুলটা বেঁচে যাবে, মারা যাবে, বা উদ্ভিদটা মারা যাবে না, কিন্তু তাকে বেনিফিট দিচ্ছে। ঠিক আছে? এই টোটাল পড়াটা তোমাকে মুখস্থ করতে হবে। তুমি যদি নিটের জন্য পড়ো, একদম তোমাকে মনে রাখতে হবে। এই যা কিছু বললাম এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে? এই দেখো ছত্রাক, উদ্ভিদ, অণুজীবকে লক্ষ্য করলে তুমি এগুলো পাবে। এখানে কোনো মানুষের কোষের কথা কিন্তু বলা নেই, এগুলো ছত্রাক উদ্ভিদের ক্ষেত্রে বলা হচ্ছে। এবার আমরা পড়বো মেজর বায়ো ম্যাক্রোমলিকুলস, তার মধ্যে প্রোটিন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো, সবার প্রথমে প্রোটিন নিয়ে পড়তে গেলে আমাদের অ্যামিনো অ্যাসিড নিয়ে পড়তে হবে। অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে একটা থাকে কার্বন, একটা থাকে হাইড্রোজেন, এক পাশে থাকে আমাদের কার্বক্সিল গ্রুপ, এই যে এটা, আর এক পাশে থাকে আমাদের অ্যামিনো গ্রুপ। আর এই আর গ্রুপটা হচ্ছে পার্শ্ব শৃঙ্খল বা সাইড চেন, যা প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তো তোমরা দেখবে এখন। এবার দুটো অ্যামিনো অ্যাসিড পরপর জুড়ে গিয়ে আমাদের প্রোটিন তৈরি করে, মানে পরবর্তী অনেকগুলো অ্যামিনো, এবার দুইটা অ্যামিনো অ্যাসিড কীভাবে জুড়ে যায়, এই ডিহাইড্রেশনের মাধ্যমে। ওই যে COOH গ্রুপের যে একটা OH আর NH2-র একটা H মিলে আমাদের কি বের হয়ে যাচ্ছে, জল বের হয়ে যাচ্ছে। তাহলে H2O আমাদের যদি বের হয়ে যায় এখান থেকে, H2O বের হয়ে যায়, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে, এই মাঝখানে একটা বন্ধনী তৈরি হচ্ছে, কার মধ্যে, এই C আর আমাদের এই N এর মধ্যে বন্ধনী তৈরি হচ্ছে। এই যে দেখো, এই বন্ধনীটাকে আমরা বলছি পেপটাইড বন্ধনী। এভাবেই প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অপরের সঙ্গে যুক্ত হয়ে আমাদের প্রোটিনের শৃঙ্খল তৈরি করে। ঠিক আছে? এবার আমাদের দেহে প্রায় 20টা স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড থাকে আর দুটো নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কাদের বলবো, যে সমস্ত অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলবো স্ট্যান্ডার্ড। আর দুটো অ্যামিনো অ্যাসিড আছে, সেলেনোসিস্টিন আর পাইরোলাইসিন। এগুলো
সচরাচর প্রোটিনে থাকে না, কিন্তু বিশেষ কিছু প্রোটিনে এগুলো দেখা যায়, তাদেরকে আমরা কি বলবো, নন স্ট্যান্ডার্ড। এবার অ্যামিনো অ্যাসিড মিলে পেপটাইড তৈরি হয়, পেপটাইড মিলে পলিপেপটাইড, পলিপেপটাইড মিলে প্রোটিওস, এবং প্রোটিওস মিলে প্রোটিন তৈরি হয়। এবার নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড এই যে দেখো, একটা হচ্ছে সেলেনোসিস্টিন, বইয়ের মধ্যে ঠিক করে নিও, ওটা ভুল লেখা আছে, আর একটা হচ্ছে পাইরোলাইসিন, 7টার বইয়ের কথা বলছি। এই দুইটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে 21 নাম্বার অ্যামিনো অ্যাসিড, আর পাইরোলাইসিন হচ্ছে আমাদের 22 নাম্বার অ্যামিনো অ্যাসিড। এবার কিছু প্রোটিন দেখো, এই যে গ্লুটাথায়ন, পারক্সিডেস, ফরমেট ডিহাইড্রোজেনেস, এগুলোতে, এই প্রোটিনগুলোতে আমাদের কি এই দুটো নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এবার যখন এই যে কোনো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হবে, এই যে পেপটাইড বন্ধনী, এই যে আমাদের পেপটাইড বন্ধনী, এবার প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা ছিল তাকে আমরা বলবো, তার যে এই যে NH2 গ্রুপটাকে আমরা কি বলি বলতো, এন টার্মিনাল এন্ড। এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে আমাদের প্রোটিন শৃঙ্খলটার, মনে রাখবে লেফট সাইডে। ল্যাপটপে একটু লিখতে অসুবিধাই হয় সত্যি কথা বলতে, আমার সে পেন তো নাই। আর এই পাশে আমাদের লাস্ট এই যে কার্বক্সিল গ্রুপ আছে লাস্ট, এই কার্বক্সিল গ্রুপের এই সিটা থেকে আমরা এটাকে আমরা কি বলি, সি টার্মিনাল এন্ড। এটাকে আমরা বলি রাইট সাইডও বলতে পারি, এই রাইট সাইডও বলতে পারি, ঠিক আছে? তো মনে রাখবে এগুলো। এবার প্রকৃতিতে অ্যামিনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা যায়, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এবং হেটারোসাইক্লিক। অ্যালিফ্যাটিক কাদের বলবো, যাদের মধ্যে কোনো রিং থাকবে না। এই দেখো অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে কোনো রিং দেখতে পাচ্ছ, জাস্ট চেন, স্ট্রেইট চেন দেখতে পাচ্ছ এখানে। তো এগুলোকে হচ্ছে আমরা দেখি, এগুলো হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। অ্যারোমেটিক কাদের বলবো, যাদের মধ্যে বেনজিন রিং থাকবে। এই দেখো বেনজিন রিং, এই দেখো বেনজিন রিং। তো যাদের মধ্যে কি অ্যারোমেটিক তাদের বলবো যাদের মধ্যে বেনজিন রিং থাকবে। আর হেটেরোসাইক্লিক কাদের বলবো, যাদের মধ্যে রিং আছে কিন্তু রিংয়ের কোনো এক পজিশনে কার্বনের পরিবর্তে নাইট্রোজেন বা অক্সিজেন উপস্থিত থাকবে, তখন থেকে আমরা কি বলবো, হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। বোঝা গেল? এইবার আমরা এই অ্যালিফ্যাটিকের মধ্যে আমরা 4টা ভাগ পাই। সবার প্রথমে হচ্ছে নিউট্রাল বা প্রশময় অ্যামিনো অ্যাসিড। কেন নিউট্রাল বলছি, কারণ এই COOH গ্রুপটা থেকে H+ আয়ন বের হয়ে আসতে পারে। তো H+ আয়ন যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে এটা কি হয়েছে, COO- হয়ে যাচ্ছে, মনে করো বের হয়ে গেল। আর NH3 গ্রুপের সঙ্গে H+ যুক্ত হতে পারে, তাহলে মনে করো একটা H+ যুক্ত হয়ে এটা NH3 হতে পারে, তাহলে এটা শো করবে তোমার পজিটিভ চার্জ আর এটা করবে নেগেটিভ চার্জ, যার ফলে এই অ্যামিনো অ্যাসিডটা ওভারঅল হয়ে যাবে নিউট্রাল, মানে একে অপরকে প্রশমিত করে দেবে। তাহলে এখানে প্রত্যেকটা নিউট্রাল অ্যামিনো অ্যাসিড এর ছবি এখানে দেওয়া আছে, তোমাদেরকে নাম মনে রাখতে হবে। কেন নিউট্রাল বললাম, কারণ তাদের মধ্যে COH গ্রুপটা নেগেটিভ চার্জ শো করে আর NH2টা পজিটিভ চার্জ শো করে, তাই। ঠিক আছে? আর যেমন গ্লাইসিন এর R গ্রুপটা দেখো, এই যে H। অ্যালানিন এর R গ্রুপটা হচ্ছে CH3। এই যে ভ্যালিন, তার R গ্রুপটা কি, এই যে CH এটা হচ্ছে ভ্যালিনের ছবি। লিউসিন, তার R গ্রুপ হচ্ছে এটা। তারপর এটা হচ্ছে আইসোলিউসিন, তার R গ্রুপ হচ্ছে এটা, এখান থেকে এটা। তারপর হচ্ছে আমাদের সেরিন আর থ্রিওনিন। এবার সেরিন আর থ্রিওনিন নিউট্রাল অবশ্যই, কিন্তু এদের মধ্যে এক্সট্রা আবার অ্যালকোহলিক গ্রুপ আছে, মানে এই যে দেখো OH গ্রুপ আছে, তাই এদেরকে বলা হয় অ্যালকোহলিক অ্যামিনো অ্যাসিড। মনে রাখতে হবে, সেরিন আর থ্রিওনিন কি, অ্যালকোহলিক অ্যামিনো অ্যাসিড। এবার দুটো আমাদের আম্লিক অ্যামিনো অ্যাসিড আছে, সেটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড আর হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। কেন, কারণ এই যে দেখো এক্সট্রা কার্বক্সিল গ্রুপ আছে, এরা সহজেই H+ আয়ন এদিকেও দান করতে পারে, H+ আয়ন এদিকেও দান করতে পারে, তার জন্য এটা কি গ্লুটামিক। এবার গ্লুটামিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে গ্লুটামেট, অ্যাসপার্টিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অ্যাসপার্টেট। তারপর ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের মধ্যে কে পড়বে, এই যে লাইসিন, আর্জিন। কারণ কি, এই যে এক্সট্রা বেসিক গ্রুপ আছে, তার মানে এরা জলীয় দ্রবণ থেকে H+ আয়ন গ্রহণ করতে পারে। এখানে আবার দুইটা আছে, আর্জিনিন। সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড খুব ভালো, খুব ইম্পর্টেন্ট। এদের মধ্যে কি থাকবে, সালফার থাকবে। মিথিওনিন, এই যে সিস্টেইন, এই যে দেখো সিস্টেনের মধ্যে এটাকে কি বলে জানো, সালফোহাইড্রিল গ্রুপ বলে। এবং দুইটা সিস্টিন মিলে আমাদের কি তৈরি হয়, দুইটা সিস্টেইন মিলে আমাদের সিস্টিন তৈরি হয়। এই সময় আমাদের কি বের হয়ে যায় এখান থেকে,
এই দুইটা H+ আয়ন বের হয়ে যায়। যখন যুক্ত হয় দুটো সিস্টেইন, দুটো H+ আয়ন আমাদের বের হয়ে যায়। বোঝা গেল? এবার অ্যারোমেটিকের মধ্যে কি থাকবে? বেনজিন রিং থাকবে, যেমন ফিনাইলঅ্যালানিন, তারপর হচ্ছে আমাদের টাইরোসিন। হেটারোসাইক্লিকের মধ্যে বললাম রিং থাকবে এবং তার মধ্যে এক জায়গায় কার্বনের পরিবর্তে নাইট্রোজেন বা অক্সিজেন থাকবে, যেমন ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন, এগুলো হচ্ছে আমাদের হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এবার জুটার আয়নটা কি জিনিস? আবার জুটার আয়ন, এই যে দেখো, এটা মাঝখানেটাকে বলা হয় জুটার আয়ন। এবার একটা জিনিস আছে, এটাকে বলে আইসো ইলেকট্রিক পিএইচ। আইসো ইলেকট্রিক পিএইচ, যে পিএইচে অ্যামিনো অ্যাসিড নিউট্রাল চার্জ শো করে তখন তাকে আমরা বলবো জুইটার আয়ন। এখানে দেখো, এই এই আইসো ইলেকট্রিক পিএইচে এটা তোমার নেগেটিভ চার্জ শো করছে, আবার অ্যামিনো গ্রুপটা আমাদের পজিটিভ চার্জ শো করছে। তার ওভারঅল কি হবে? প্রশমিত হয়ে যাবে একে অপরকে। এই প্রশমিত অবস্থাটাকেই বলা হয় জুইটার আয়ন কন্ডিশন। আর যে পিএইচে অ্যামিনো অ্যাসিড জুইটার আয়ন প্রদর্শন করে তাকে আমরা বলবো আইসো ইলেকট্রিক পিএইচ। আশা করি বোঝা গেল। এবার তুমি যদি এই পিএইচটাকে, মানে আইসো ইলেকট্রিক পিএইচ থেকে সেটাকে মনে করো তুমি অ্যাসিডের দিকে নিয়ে গেলে, জলীয় দ্রবণটাকে তুমি অ্যাসিডিক বানালে, তাহলে কি হবে বলো তো? জলীয় দ্রবণে H+ আয়ন থাকবে। অ্যাসিডিক মানে সেই দ্রবণে H+ আয়নের সংখ্যা প্রচুর আছে। তো ওই H+ আয়ন এই CO গ্রুপের সঙ্গে দেখো যুক্ত হয়ে গেল, তার ফলে ওভারঅল এটাও পজিটিভ চার্জ হয়ে গেল, এটাও পজিটিভ চার্জ হয়ে গেল, তাই না? তাহলে অ্যামিনো অ্যাসিডটা কি চার্জ শো করবে? আলটিমেটলি পজিটিভ। বা সেম এই আইসো ইলেকট্রিক পিএইচ থেকে যদি তুমি এবার ক্ষারীয় পিএইচের দিকে নিয়ে যাও, ক্ষারের মধ্যে H+ আয়ন থাকে কম, তাহলে জলীয় দ্রবণের থেকে H+ বের হয়ে যাবে। এই দেখো, NH3 থেকে এখানে কি হয়ে NH2 হয়ে গেল। কেন হয়েছে? কারণ এখানে H+ আয়ন আমাদের কি হয়ে গেছে? বের হয়ে গেছে একটা। তাহলে ওভারঅল আমাদের চার্জটা কেমন হবে? নেগেটিভ। কারণ এই যে দেখো আমাদের, তাহলে এই দিকে হচ্ছে আমাদের চার্জটা হবে পজিটিভ আর এদিকে হবে নেগেটিভ। বুঝা গেল? এইবার আমাদের দেহে সব অ্যামিনো অ্যাসিড, যে 20টা স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড আছে, সবগুলোই কিন্তু আমরা তৈরি করতে পারি না। কিছুকে তৈরি করতে পারি আর কিছুকে তৈরি করতে পারি না। যেগুলোকে আমরা তৈরি করতে পারি না তাদেরকে আমরা বলবো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আমি লিখে দিলাম। বিভিন্ন বইয়ে ডিফারেন্ট লিস্ট আছে। আমাদের টোটাল 8টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে। লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলানিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন। এগুলোকে আমরা তৈরি করতে পারি না। তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে? খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হবে। উদ্ভিদরা কিন্তু এই অ্যামিনো অ্যাসিডগুলো তৈরি করতে পারে, কিন্তু আমরা কিন্তু এগুলাকে তৈরি করতে পারি না। বোঝা গেল? এবারে তাহলে যেগুলো তৈরি করতে পারি না সেগুলো এসেনশিয়াল বা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, আর যেগুলো তৈরি করতে পারি সেগুলো হচ্ছে নন এসেনশিয়াল বা পরিহার্য অ্যামিনো অ্যাসিড। এবার প্রোটিনের গঠন যদি দেখো, প্রোটিনের আমাদের 4টা গঠন দেখা যায়: প্রাথমিক গঠন, গৌণ গঠন, প্রগৌণ গঠন, কোয়াটার্নারি গঠন। প্রাথমিক গঠন কি? যেখানে জাস্ট অ্যামিনো অ্যাসিডগুলো এই দেখো, অ্যামিনো অ্যাসিড লাইসিন, গ্লুটামেট, থ্রিওনিন, অ্যালানিন, লাইসিন, ফিনাইলানিন, গ্লুটামেট, আর্জিনিন, তারপর হচ্ছে এটা কি গ্লুটামেট, তারপর হচ্ছে, তো এরকম করে এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলো জাস্ট পরপর যুক্ত হয়ে আছে পেপটাইড বন্ধনী দ্বারা। এটা হচ্ছে প্রোটিনের প্রাথমিক গঠন। আর কোনো রকম বন্ধনী নেই। সেকেন্ডারি গঠন বা গৌণ গঠন তুমি দুটা পাবে, একটা হচ্ছে আলফা হেলিক্স আর একটা হচ্ছে বিটা প্লিটেড শীট। এটা হচ্ছে আমাদের বিটা প্লিটেড শীট। আলফা হেলিক্সের মধ্যে কি হবে বলতো? এখানে অ্যামিনো অ্যাসিডগুলো স্পাইরালি, এরকম করে স্পাইরালি থাকে, ঠিক আছে? এবং দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে, এটা দেখো 1 নম্বর অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে 2 নম্বর অ্যামিনো অ্যাসিড। তারা পরস্পর এই যে দেখো পেপটাইড বন্ধনী দ্বারা তো যুক্ত হয়ে আছে। এই হচ্ছে 3 নম্বর অ্যামিনো অ্যাসিড, এদের মধ্যেও পেপটাইড বন্ধনী আছে। 4 নম্বর অ্যামিনো অ্যাসিড, 4 নম্বর অ্যামিনো অ্যাসিড এখানে শেষ। এই 4 নম্বর অ্যামিনো অ্যাসিডের পরে দেখো যে NH গ্রুপটা আছে, তার সঙ্গে ওই যে প্রথম অ্যামিনো অ্যাসিডের যে কার্বক্সিল গ্রুপের C ডাবল বন্ড ছিল তার মধ্যে হাইড্রোজেন বন্ধনী দেখা যায়। তা আলফা হেলিক্সে কি হয়ে যায়? কোন ধরনের বন্ধনী দেখা যায়?
তাহলে এখানে অ্যামিনো অ্যাসিডগুলো হেলিক্স আকারে থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। আর কি হয়, এখানে হাইড্রোজেন বন্ধনী দেখা যায় 1 নাম্বার অ্যামিনো অ্যাসিডের সঙ্গে 4 নাম্বারের পরেরটার। ঠিক আছে, এটা হচ্ছে হিসাব, এটুকু মনে রাখবে। এইবার কোথায় দেখা যায় আলফা হেলিক্সের এক্সাম্পল? আমাদের যে চুলের মধ্যে কেরাটিন প্রোটিন থাকে, যেটাকে আমরা আলফা কেরাটিন বলি, তার মধ্যে দেখা যায়। ছবি দেখাচ্ছি, এই দেখো, এই যে আলফা কেরাটিনের ছবি দেখো, হেলিক্সের মতো পেঁচিয়ে আছে না? তাহলে এটা হচ্ছে আলফা কেরাটিন। এটা আমাদের চুলের ছবি। চুলের মধ্যে কি থাকে বলতো? এই কেরাটিন প্রোটিন থাকে, আর থাকে আমাদের মৃত কোষ। ঠিক আছে, আর কেরাটিন কি একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, নিশ্চয়ই তোমরা পড়েছো। তাহলে আলফা কেরাটিন অফ হেয়ার হচ্ছে আলফা হেলিক্সের এক্সাম্পল। এবার বিটা শিটে কি হয় বলতো? হেলিক্স আকারে থাকে না, এখানে ফ্ল্যাট অ্যামিনো অ্যাসিড। তাহলে এটা একটা পেপটাইড চেন, আমাদের এদিকে একটা পেপটাইড চেন যাচ্ছে, আর এটা একটা পেপটাইড চেন, এবং তাদের মাঝখানে কি বন্ধনী দেখা যাবে আমাদের? এই যে দেখো, পেপটাইড বন্ধনী দেখা যাবে। তাদের মাঝখানে কি বন্ধনী দেখা যাবে? পেপটাইড বন্ধনী। পেপটাইড বন্ধনী ছাড়াও এখানেও হাইড্রোজেন বন্ধনী দেখা যাবে, কিন্তু এই যে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। হাইড্রোজেন বন্ধনী, কিন্তু সেগুলো দুটো পাশাপাশি থাকা চেনের মধ্যে হবে। এখানে যেমন একটা চেনের মধ্যেই আমাদের হাইড্রোজেন বন্ধনী দেখা যাচ্ছে, এখানে পাশাপাশি। এবার বিটা পিটেড শিট দুই ধরনের হয়। যদি সি টার্মিনাল এন্ড আর এন টার্মিনাল এন্ড এক পাশে থাকে, আর আরেকটা চেনের এন টার্মিনাল আর একটা সি টার্মিনাল আরেক পাশে থাকে, তখন থেকে আমরা বলবো অ্যান্টি প্যারালাল বিটা শিট। আর কিন্তু যদি উভয়েরই সি টার্মিনাল এন্ড একদিকে আর উভয়েরই এন টার্মিনাল এন্ড আরেক দিকে থাকে, তখন তাকে আমরা বলবো প্যারালাল বিটা শিট। কোথায় দেখা যায়? এই যে দেখো, সিল্ক সিল্ক যে ফাইবার আছে আমাদের, সেখানে পাওয়া যায়। মাকড়সার যে জাল, সেখানে তোমরা কি পাবা? বিটা পিটেড শিট পাবা। তাহলে আলফা হেলিক্স পাওয়া যায় হেয়ারে, বিটা পিটেড শিট পাওয়া যায় কোথায়? সিল্ক ফাইবার আর হচ্ছে মাকড়সার জালে। বা যদি তুমি টার্সিয়ারি গঠন দেখো, ওই প্রাইমারি, এই ছবিটা দেখো, এই প্রাথমিক গঠন, এটা হচ্ছে আলফা হেলিক্স আর বিটা শিট গৌণ গঠন। এই আলফা হেলিক্স আর বিটা শিট আবার পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের তৈরি করেছে কি? টার্সিয়ারি গঠন বা প্রগৌণ গঠন। তাহলে প্রগৌণ গঠনের মধ্যে তুমি সেকেন্ডারি স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার উভয়ই পাবে। প্রাইমারি স্ট্রাকচার না হলে তো সেকেন্ডারি স্ট্রাকচার হবেই না। আর সেকেন্ডারি স্ট্রাকচার কয় ধরনের পাওয়া যায়? দুই ধরনের, আলফা হেলিক্স আর বিটা শিট। দুটো মিলেই আমাদের কি তৈরি হয়? টার্সিয়ারি স্ট্রাকচার তৈরি হয়। এখানে তুমি বিভিন্ন ধরনের বন্ধনী পাবে, মানে পেপটাইড বন্ধনী পাচ্ছ, হাইড্রোজেন বন্ধনী পাচ্ছ, ডাইসালফাইড বন্ধনী পাচ্ছ, আয়নিক বন্ধনী পাচ্ছ, হাইড্রোফোবিক ইন্টারাকশন, ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন, এই ধরনের বন্ধনী তুমি পাবে। একটা এক্সাম্পল বলো যেখানে আমরা টার্সিয়ারি স্ট্রাকচার দেখা পাই? মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন হচ্ছে আমাদের পেশি কোষে পাওয়া যায়। এই প্রোটিনটা অক্সিজেন স্টোর করে। কতটা অক্সিজেন স্টোর করে? 1 অণু অক্সিজেন স্টোর করে। হিমোগ্লোবিন যেমন অক্সিজেন বহন করে, মায়োগ্লোবিন অক্সিজেন স্টোর করে রাখে, প্রয়োজনে কাজে লাগে আমাদের। ঠিক আছে, তাহলে মায়োগ্লোবিনের মধ্যে আমরা প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচার দেখা যায়। এরপর হচ্ছে কোয়াটার্নারি স্ট্রাকচার। কোয়াটার্নারি স্ট্রাকচারে তুমি সবগুলোই পাবে, মানে আলফা হেলিক্স, বিটা শিট এবং প্রগৌণ গঠন সবগুলোই তুমি কোথায় পাবে? চতুর্থ মাত্রিক গঠনে। যেমন এক্সাম্পল হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ক্ষেত্রে আমরা 4টা চেন পাই, একটা হচ্ছে আলফা চেন, দুটো আলফা চেন, আর দুটো হচ্ছে আমাদের বিটা চেন। এখানে যে এই যে আলফা চেন, একটা এই যে আলফা 2 চেনের মধ্যে তুমি সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার উভয়ই পাবে। আলফা 1 চেনের মধ্যেও সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার উভয়ই পাবে। ঠিক আছে, এবং তাহলে কোয়াটার্নারি স্ট্রাকচারের মধ্যে আমাদের এই প্রাথমিক, গৌণ, প্রগৌণ সব গঠনই পাবে। বোঝা গেল? এক্সাম্পল কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। একটা হিমোগ্লোবিন প্রোটিন 4 অণু অক্সিজেন বহন করতে পারে। মায়োগ্লোবিন কত? 1 অণু। এবার প্রোটিনের কিছু কাজ, এটা এনসিইআরটি থেকে নেওয়া। যেমন কোলাজেন প্রোটিন, আমাদের দেহের কোষের ভিত্তি। আমাদের হাড়ের মধ্যে, দাঁতের মধ্যে প্রধান যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে কোলাজেন। ভিটামিন সির অভাবে এই কোলাজেন প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে যায়, তখন আমাদের স্কারভি রোগ হয়। ট্রিপসিন প্রোটিন বিপাকে সাহায্য করে। ইনসুলিন একটা প্রোটিন, হরমোন হিসেবে কাজ করে। অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন কি? একটা প্রোটিন। কিছু কিছু প্রোটিন আবার গ্রাহক হিসেবে কাজ করে।
গ্লুকোজ ট্রান্সপোর্টার 4, এটা কোষের ভিতর গ্লুকোজ পরিবহনে সাহায্য করে। তাহলে এই ছিল তোমাদের প্রোটিনের ক্লাস। এইটুকু যদি তুমি পড়ো, তোমার নিট লেভেল পর্যন্ত পড়া একদম কমপ্লিট, আমি এতটুকু তোমাকে এশিওর করতে পারি। এবং নিটের লেভেলে এত কিছু থাকেও না। এই কোশ্চেনটা আমি তোমাদের দিলাম 138 নাম্বার, তোমরা একটু আমাকে করে কমেন্ট বক্সে জানাবে যে উত্তরটা কি হবে। ঠিক আছে, এখানে উত্তর ঠিক আছে কিনা আমি জানি না, তোমরা নিজে করবে, করে দেখবে। এই স্লাইডে এখানে দেওয়াই আছে। তো পরের ক্লাসে আমরা শর্করা নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।